সুপ্রিয় দর্শক, টেবিল টক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। প্রাসঙ্গিক বিষয়ে আজকের আলোচনা। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব যার সঙ্গে কথা বলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান খান। উনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব। জাতীয় রাজস্ব বোর্ড, সংক্ষেপে আমরা যাকে এনবিআর বলেছি, যিনি মাননীয় চেয়ারম্যানের সঙ্গে আমরা আজ কথা বলবো। সঙ্গে রয়েছে আমি কাজল রশিদ শাহিন। আপনাকে আমাদের অনুষ্ঠানে আজকে স্বাগত। প্রথমে জানতে চাচ্ছি যে এই জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্ব নেওয়ার পর আপনি কেমন বোধ করছেন, বা এই যে আপনার তো বেশ 2 মাস মতো মনে হয়ে গেল, বা 2 মাস প্লাস। এখন মানে এই অভিজ্ঞতাটা কেমন মনে হচ্ছে আপনার? যদিও আপনি আপনার মানে পড়াশোনার যে ব্যাকগ্রাউন্ড আমরা দেখলাম দেশে এবং দেশের বাইরে, আপনি মানে এই সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গেই ছিলেন। এখন মানে এই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নেওয়ার পরে কেমন বোধ হচ্ছে সেটা আমরা প্রথমে জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ জনাব শাহিন। আপনি ঠিকই বলেছেন। আমি আমার ক্যারিয়ার শুরু করেছি জাতীয় রাজস্ব বোর্ডেই। কর ক্যাডারে আমি যোগ দিয়েছিলাম 1994 সালে বিসিএস ত্রয়োদশ ব্যাচে। এখান থেকে আমি 10 বছর চাকরি করার পর আমি আবার আয়করে কাজ করার জন্যই ইউনাইটেড নেশনসে আমি ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার হিসেবে পূর্ব তিমুরে যাওয়ার একটা বিরল সুযোগ পেয়েছিলাম। সেখানে আমি ইউএন এবং ওয়ার্ল্ড ব্যাংকে 7 বছর কাজ করেছি। সেটাও আমার ট্যাক্সেশন এরিয়াতে কাজ করেছি। সেখান থেকে ফেরার পর আমি 2011 সালে ফেরত আসি এবং আবার জাতীয় রাজস্ব বোর্ডে কাজ করে 2015 পর্যন্ত আমি জাতীয় রাজস্ব বোর্ডে কাজ করেছি। এরপর আমি অর্থ মন্ত্রণালয়ে জয়েন করেছি উপসচিব হিসেবে। অর্থ মন্ত্রণালয়ে দীর্ঘ 9 বছরের বেশি সময় কাজ করার পর আমি সরকার আমাকে সচিব পদে পদোন্নতি দিয়েছিলেন গত মে মাসের শেষের দিকে। তারপর আমি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছি। তো এটা আপনি ঠিকই বলেছেন যে আমার পড়াশোনা এবং আমার যে চর্চা, এটা বেসিক্যালি রেভিনিউ, ফাইন্যান্স, ইকোনমিক্স এই রিলেটেডে ছিল। আমরা যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে আপনার যে পরিচিতি ওয়েবসাইটে দেওয়া রয়েছে, সেখানে আমরা দেখছি যে মানে আপনার মানে বিবিধ অভিজ্ঞতা, কিন্তু ওইটা পড়তে পড়তে আমাদের মনে হচ্ছিল যে এই অভিজ্ঞতা কি আমাদের দেশে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন কিনা, এটা অ্যাপ্লাই করার সুযোগটা পাচ্ছেন কিনা, সেইটা যদি আমাদের মানে একটু পরিষ্কার করে বলেন। না, অবশ্যই সুযোগ পাচ্ছি। আমি তো মনে করি আমার ডে টু ডে ডিসিশন মেকিংয়ে প্রতিটা জায়গাতেই আমার এই অতীত কাজের অভিজ্ঞতা এবং আমার একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড, এটা আমাকে হেল্প করছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের যে অভিজ্ঞতা, সেটাও আমাকে প্রতিনিয়ত হেল্প করছে। জাতীয় রাজস্ব বোর্ডে কাজ করার অভিজ্ঞতা, দেশের বাইরে ইউনাইটেড নেশনস এবং ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা, এগুলো সবগুলো আমাকে কাজে হেল্প করছে, অবশ্যই হেল্প করছে। না, সেক্ষেত্রে কি আপনি ধরেন আপনার যে চেয়ারম্যানের দায়িত্ব, এটা কি আপনি রুটিন ওয়ার্ক মনে করছেন, নাকি এখানেও ধরেন একটা সৃজনশীলতার সুযোগ রয়েছে? না, এটা রুটিন ওয়ার্ক না। আসলে রেভিনিউ কালেকশন এটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা কাজ এবং দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। আমাদের দেশের প্রয়োজনীয় যে অর্থের যেটা প্রয়োজন, তার সংস্থান যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেটা করা সম্ভব হবে না এবং আমরা ঋণগ্রস্ত হয়ে যাব। এবং এর ফলে যেটা হয় যে বর্তমান জেনারেশন অতিরিক্ত ঋণ করে আমাদের কাজগুলো সম্পাদন করবে এবং পরের জেনারেশনকে এই ঋণগুলো পরিশোধ করতে হবে। এইটাকে বলা হয় ইন্টারজেনারেশনাল ইনিকুইটি এবং এটাও কিন্তু একটা বলা হয় যে অন্যায্য একটা কাজ, যে আমরা পরের জেনারেশনের প্রতি অবিচার করছি। তো সেক্ষেত্রে আমাদের এনাফ রেভিনিউ জেনারেট করতে হবে যাতে করে আমরা আমাদের সরকারের যে রুটিন কাজগুলো এবং আমাদের যে বেসিক কাজগুলো, জনগণের নিরাপত্তা দেওয়া, জনগণের শিক্ষা, স্বাস্থ্য এবং আমাদের যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন, এই কাজগুলো করার ক্ষেত্রে যে পরিমাণ অর্থ দরকার সেটা যাতে আমরা প্রপারলি যোগান দিতে পারি এবং আমাদের ঋণ করতে না হয়, আমাদের পরবর্তী জেনারেশন যাতে আমাদের থেকে আরও সুন্দর একটা জীবনযাপন করতে পারে। সে কারণে এটা সবসময় একটা চ্যালেঞ্জিং কাজ। এখানে রুটিন মাফিক কাজ করলে আসলে চলবে না। কিন্তু ধরেন স্যার, আপনাদের যে ওয়েবসাইট, সেখানে আপনারা যে ভিশন এবং মিশনের কথা বলছেন, সেখানে দেখলাম যে আমরা এই যে সৃজনশীলতার কথা বলা হচ্ছে, এবং আমরা জানি যে কর বিষয়টা একটা কাঠখোট্ট বিষয়। এখানে আসলে সৃজনশীলতার অ্যাপ্লিকেশনটা কিভাবে হয় বা কিভাবে আপনারা করেন বা আপনি করবেন বলে ধারণা করছেন? দেখুন,
আমাদের বিজনেস পিপলরাও কিন্তু সৃজনশীল। আপনি অবশ্যই দেখেন আজ থেকে 20 বছর 25 বছর আগে যে সকল ব্যবসা আপনারা দেখেছেন প্রমিনেন্ট, সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে গেছে। অনেক নতুন নতুন ব্যবসা বাণিজ্য এসছে যেগুলো আগে আমরা কখনো কল্পনা করি নাই। এগুলো সবই কিন্তু সৃজনশীলতা। সুতরাং সৃজনশীল ব্যবসা বাণিজ্যকে যদি আমি সঠিকভাবে করের আয়তায় আনতে চাই, সেক্ষেত্রে আমার যারা রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জড়িত আছেন তাদেরকেও সৃজনশীল হতে হবে। তারা যদি সৃজনশীল না হন, তারা যদি নিজেদের জ্ঞান আধুনিকায়ন করতে না পারেন, তাহলে কিন্তু এই যে নতুন নতুন ব্যবসা বাণিজ্য ক্ষেত্র, এগুলোকে কিন্তু তারা প্রপারলি ট্যাক্স করতে পারবে না। সুতরাং প্রতিনিয়তই আমাদেরকে সৃজনশীলই হতে হবে। আমরা গদবাঁধা কাজ করলে আমাদের চলবে না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে যখন সচিবদের সাথে প্রথম বৈঠক করেন, তখন উনি এই কথাটাই বলেছেন যে আমরা একটা বিরল সুযোগ পেয়েছি, বিশেষ করে আমাদের জুলাই আগস্টের বিপ্লবে নতুন করে শুরু করার। আপনারা একটা ক্লিন স্লেট পেয়েছেন। সুতরাং আগে কিভাবে কাজ করেছেন সেটা ভুলে যেতে হবে। দেশের প্রয়োজনে যদি নতুন করে ডিভাইস করতে হয়, নতুন করে কোনো কিছু উদ্ভাবন করতে হয় যেটা দেশের কাজে লাগবে, দেশের উপকার হবে, সেই কাজটাই আমাদের করতে হবে। আগে আমরা একটা নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করেছি, সেটাই ফলো করতে হবে, এটা করা যাবে না। এটা যদি আমরা করি তাহলে আমাদের উন্নয়ন বা সেক্ষেত্রে আমাদের স্যার প্রগতি ধরেন ব্যাহত হবে। আপনাদের মানে এনবিআর আমরা 1972 সাল থেকে যদি তালিকাটা দেখি, বিশেষ করে চেয়ারম্যানের দায়িত্বে যারা ছিলেন, এদের ভিতরে ধরেন অনেকেই খুব প্রথিতযশা, এবং কারো কারো কথা ধরেন অন্যদের আত্মজীবনীতে এত সুন্দরভাবে এসেছে যে সেখানে বোঝাই যাচ্ছে যে তারা মানে তাদের দায়িত্ব পালনের পাশাপাশি ক্রিয়েটিভিটি বলেন, দেশপ্রেম বলেন, সেসব জায়গায় একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। ফলে ধরেন চেয়ারম্যান যদি মানে ধারাবাহিকভাবে 10 জনে আসে, তার ভিতরে স্পেশালি আমরা কয়েকজনকে মনে করতে পারি, তারা তাদের কাজ দিয়ে ওই ছাপটা রেখেছে। আপনি তো একটা ধরেন ওপেন ফিল্ড পাচ্ছেন, বা আপনার ফিল্ডটা ক্লিন ফিল্ড, আপনি নিজেই যেটা বলছেন, তাহলে সেইখানে আপনার কাজ করার জায়গাটাকে আরও বেশি মানে পরিসরটা বেশি উন্মুক্ত এবং সুবিধাটা কি বেশি, সেই জায়গাটা আমরা কি পরবর্তীতে বলতে পারবো যে আপনি ওই রকম একটা ছাপ রাখছেন, বা সেই ধরনের ইয়েতে কি আপনি শুরু করছেন কিনা অলরেডি? তা আপনি ঠিকই বলেছেন। আমাদের অতীতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পদে যারা ছিলেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে ওনাদের অবদানকে স্মরণ করি। অনেকেই অত্যন্ত প্রথিতযশা এবং ওনাদের অবশ্যই অবদান ছিল। আমরা 1972 সালে মাত্র 167 কোটি টাকা ছিল আমাদের রাজস্ব আয় টোটাল। আমরা গত অর্থ বছরে এটা প্রায় 3,80,000 কোটি টাকা হয়েছে। তো 167 কোটি টাকার রাজস্ব আয় যখন 3,80,000 কোটি টাকা হয়েছে, বুঝতে হবে যেটা এর পিছনে অক্লান্ত পরিশ্রম ছিল আমাদের সবার। ডেফিনেটলি আপনি যেটা বলেছেন যে আমার তো অবশ্যই চেষ্টা আছে যে আমার যতটুকু মেধা, জ্ঞান, বুদ্ধি এবং পরিশ্রম, এটা দিয়ে আমি যাতে একটা ভালো ছাপ রেখে যেতে পারি, আমার দেশের জন্য যেন করে যেতে পারি। কারণ আমরা যারা আমাদের প্রজন্মে যারা আমরা আছি, সত্যিকার অর্থে আমাদের শিক্ষার পুরো ব্যয়টাই আমাদের এই জাতি গ্রহণ করেছে। আমাদের গরিব মানুষদের ট্যাক্সের টাকায় আমরা পড়াশোনা করেছি। আমি মনে করি আমার দেশকে সেবা করার, দেশের জনগণকে কিছু ফেরত দেওয়ার এটা একটা অনন্য সুযোগ, এবং আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং আমার যে জ্ঞান বুদ্ধি আছে সঠিক প্রয়োগের মাধ্যমে একটা জাতীয় রাজস্ব বোর্ডকে এবং আমার দেশকে একটা অনন্য উচ্চতায় নেওয়ার জন্য চেষ্টা। কিন্তু স্যার সেখানে ধরেন এই প্রশ্নও এসে যায় যে মানে আমাদের মানে বাজেটের যে পরিসংখ্যানটা বা বাজেটের ফিগারটা যেভাবে বাড়লো, এক্ষেত্রে ধরেন এনবিআর একটা বড় অবদান অবশ্যই রয়েছে। পাশাপাশি ধরেন আমাদের মানে দেশীয় বা বৈশ্বিক বাস্তবতাও কিন্তু একটা বড় পরিসরে চলে গেছে। সেই জায়গাটায় আমাদের এই বাজেটের জায়গাটা আরও একটু কি বর্ধিত বা পরিসরটা বড় হতো না, যদি আমরা কর ফাঁকি বলে যে শব্দটার সঙ্গে আমাদের পরিচয় রয়েছে, বিশেষ করে ধরেন ব্যবসায়ীদের, মানে সাধারণ মানুষের না, এবং ধরেন কর ফাঁকি দেওয়ার পরে আমরা জানতে পারছি বা একটা পরিবর্তিত পরিস্থিতির পরে জানছি যে অমুক গ্রুপ বা অমুক ব্যবসায়ী মোটা অঙ্কের কর ফাঁকি দিচ্ছে, এইটা আসলে আগে জানাটা কেন সম্ভব হচ্ছে না? আগে জানার জন্য আমাদের বিভিন্ন রকমের প্রিভেন্টিভ মেজার আছে। আপনার সারা দুনিয়াতেই কিন্তু আমাদের করদাতাদের মধ্যে একটা মনোভাব থাকে যে কিভাবে কম কর দেওয়া যায়, কিভাবে কর এড়ানো যায়, এই মনোভাবটা থাকে। এবং একইভাবে রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের প্রিভেন্টিভ মেজার থাকে যে যাতে করে করদাতাগণ এটা ফাঁকি দিতে না পারেন, তার জন্য যথেষ্ট রকমের চেষ্টা করা। আমরা সেটা ডেফিনেটলি আমরা করছি। যেমন ঢাকা এয়ারপোর্টে একজন মালয়েশিয়ান যাত্রী, উনি ওনার ভেস্টের মধ্যে করে
12 কেজি স্বর্ণ উনি পরে চলে আসছেন গেঞ্জি পরার মতো করে, যেটা কিন্তু আমাদের প্রিভেন্টিভ মেজারের মধ্যেই ধরা পড়েছে। তো এইভাবে আমাদের ডেফিনেটলি প্রিভেন্টিভ অ্যাকশনও আছে। আর আপনি যেটা বললেন, যদি সুশাসনের ঘাটতি থাকে তাহলে অনেকেই হয়তো পার পেয়ে যায়। সে ধরনের ঘটনা যে ঘটে নাই তা না। তা আমরা আশা করছি যে সামনের আগামী যে দিনগুলো আছে সেখানে আমাদের এই কাউকে আলাদা করে দেখা, বৈষম্যমূলক আচরণ করা, আমরা সেটা না করে অবজেক্টিভ কীভাবে করতে পারি। এবং এটা পৃথিবীর অন্যান্য দেশ যেভাবে মোকাবেলা করেছে, আসলে রোবাস্ট সিস্টেম অ্যান্ড প্রসেস এস্টাবলিশ করে কিন্তু তারা করফাকিটা রোধ করেছে। এটা আমরাও চেষ্টা করছি। যে ধরেন এনবিআর এর কিছু সীমাবদ্ধতার কারণে হয়তো এই কাজগুলো আরো প্রপারলি করতে পারছেন না, মানে আপনাদেরকে আরেকটু পরিসর যদি দেওয়া হতো বা আরেকটু যদি আইনগত ফ্যাসিলিটি দেওয়া হতো, মানে এনবিআর কি যথেষ্ট সুযোগ পাচ্ছে ওইগুলোকে ধরার ক্ষেত্রে, নাকি এনবিআর কে আসলে এক ধরনের আইনি বাধ্যবাধকতার ভিতর আটকে রাখা হচ্ছে? মানে এই আপনার অভিজ্ঞতা থেকে। না, সেটা আমি বলবো না। আইন কিন্তু শুধু এনবিআর এর আইন যেটা আছে এটা এখনকার আইন না, কেবল 1922 সাল থেকে, ব্রিটিশ আমল থেকে যে আইনটা করা হয়েছিল সেটা আমরা টানা 1984 সাল পর্যন্ত ফলো করেছি। 84 সালের পরে আবার দীর্ঘদিন পরে 2023 সালে আমরা নতুন আইন করেছি। এই সবকটা আইনে কিন্তু এনবিআরকে অনেক ক্ষমতা দেওয়া আছে, কিন্তু সত্যিকার অর্থে এগুলো প্রয়োগ করা হয় নাই বা প্রয়োগ করা যায়নি। যদি প্রয়োগ করা হয় সঠিকভাবে তাহলে কিন্তু অনেক কিছু করার আছে। আপনি আইনের কারণে করা যাচ্ছে না ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়, যে আইন বাস্তবায়নের উদ্যোগ নেই। ডেফিনেটলি সমস্যাটা হচ্ছে বাস্তবায়ন করার জন্য আপনাকে যে সাহস দিতে হবে, আপনাকে যে পিছন থেকে যে সাপোর্ট দিতে হবে, যে আপনারা আইন পালন করেন এবং আইনের প্রয়োগ করেন, যেই হোক তাকে আপনি শক্ত করে ধরেন। এই ধরনের যদি মেসেজ এনবিআর এর কর্মকর্তাদেরকে দেওয়া যায় তাহলে ডেফিনেটলি এর সুযোগ পাওয়া যাবে। আর পৃথিবীর সব জায়গাতেই রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, সেটা কি স্যার অর্থ পাচারের ক্ষেত্রেও প্রযোজ্য? অর্থ পাচার রোধের ক্ষেত্রে কি এনবিআর এর বিশেষ কোনো ভূমিকা নেওয়ার সুযোগ আছে? এনবিআর ঠিক আলাদা করে ওইভাবে নাই, কিন্তু এনবিআর আমাদের যে অর্থ পাচার রোধের যে সেন্ট্রাল কমিটি আছে, আমাদের বিশেষ করে বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সির সমন্বয়ে গঠিত আমাদের যে টাস্ক ফোর্স আছে, সেখানে এনবিআর একজন সদস্য, এবং আমাদের অনেকগুলো অপরাধের মধ্যে আমাদেরও একটা দুইটা বিষয় আছে। মোস্টলি বেশিরভাগই হচ্ছে আমাদের অন্যান্য বিশেষ করে ব্যাংকিং, আমাদের ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে ওখানে বেশি। তো আমরা এখানে কাজ করার সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে। যেমন আন্ডার ইনভয়েসিং হয়, ওভার ইনভয়েসিং হয়, এগুলোকে যদি আমরা সিস্টেম অ্যান্ড প্রসেস করে নৈর্ব্যক্তিকভাবে যদি আমরা ধরতে পারি যে আমরা কে করেছে সেটা দেখব না, এই কাজটা হয়েছে তাকে শাস্তির আওতায় আনতে হবে, এটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, এই সাহসটা এবং এই স্বাধীনতাটা যদি রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, আমি মনে করি সম্ভব সব জায়গায়। আপনি স্যার এখানে এসে প্রাতিষ্ঠানিকভাবে কোনো সংস্কারের উদ্যোগ নিয়েছেন? ধরেন এই যে জুলাইয়ের আগে মানে কয়েকজনের নামে যে ধরেন নিউজগুলো আসলো পত্রপত্রিকায়, ইভেন ওই সময় ধরেন বদিউর রহমান সাহেব, আপনাদের এক্স এনবিআরের চেয়ারম্যান, তার অভিজ্ঞতার আলোকে যে কথাগুলো মানে বললেন, এসব মিলিয়ে ধরেন মানে আসলে তো মানে কর বিভাগ একটা দেশের জন্য একেবারে প্রাণ। আবার ধরেন আমাদের দেশের বাস্তবতায় কর বিভাগ সম্পর্কে কিন্তু মানুষের এক ধরনের দ্বিধান্বিত অবস্থান আছে, যে এইখানে যেরকম ধরেন খুব ভালো মানুষজন আছে, আবার কিছু কিছু জায়গায় মনেই করা হয় যে এইখানে একটু 19-20 হয়, এবং বাস্তবতা ধরেন কথার কথা আমরা যদি বেনাপোলের অভিজ্ঞতা বলি, যে এইরকমই মানে ধরেন ট্যাক্স ভ্যাটের যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে ইমেজটা আরও বিল্ড আপ করা বা সাধারণ মানুষের ভিতরে মানে ওই আস্থাটা নিয়ে আসা, সেই জায়গাগুলোতে কাজ করার কতটা সুযোগ পাচ্ছেন, বা সেটাতে একটা ধরেন মানে বড় রকমের তো কাজ করা উচিত বলে মনে হয়? আপনি কি মনে করেন? আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এখানে যে পারসেপশনটা আছে এটা যে অনেকাংশেই মিথ্যা তা বলবো না, এর মধ্যে সত্যতাও আছে, এবং এই যে পারস্পরিক অবিশ্বাস আছে এটা নানামুখী। আমাদের করদাতাগণ মনে করেন যে আমাদের সরকার যে আয়টা তাদের কাছ থেকে যে অংশটা নেয় এর প্রপার ব্যবহার হয় না, সেটাও একটা ভিন্ন আঙ্গিক। আমি একজন ব্যবসায়ীর সঙ্গে কথা হচ্ছিল, উনি বললেন যে গত 30 বছরে আমি কখনো জাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো ক্যালকুলেশনে ভুল করি নাই, কিন্তু সত্যি কথা বলতে কি ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে একটু করেছি। তো তখন আমি ওনাকে বললাম, দেখেন আপনি যখন জাকাত দিয়েছেন মুষ্টিমেয় কয়েকজন মানুষ উপকৃত হয়েছে, আর আপনি যখন সরকারি কোষাগারে কর দিবেন দেশের 18 কোটি জনগণ উপকৃত হবে, এটা আপনি মাথায় রাখবেন। ওনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো যেটা আমি বলতে চাই
যে এই যে স্যার, আমি পরস্পরের মাঝখানে প্রতি একটু পরস্পরের আপনাকে থামাই যে- না থামিয়েন না, আমি হ্যাঁ, এটা একটু হ্যাঁ, শেষ বলেন, করি। বলেন, স্যার। আমাদের যে পরস্পরের প্রতি যে মানে একটা অনাস্থা আছে, হ্যাঁ, এই অনাস্থাটা দূর করার সবচেয়ে ভালো উপায় সারা পৃথিবীতে যারা করেছে সেটা হচ্ছে টোটাল প্রসেসটা অটোমেশন এবং ডিসক্রিশনারি পাওয়ার জিরো করা অথবা জিরোর কাছাকাছি করা। এগুলো সব কিছু চলবে নিয়মের মাধ্যমে। আমার কনস্টিটিউশন আছে, আমার আইন আছে, আইনের অধীনে আমার প্রণীত বিধিমালা আছে, প্রবিধানমালা আছে, রেগুলেশন আছে, গাইডলাইন আছে, সার্কুলার আছে, ব্যাখ্যা আছে। এর বাইরে যাওয়া যাবে না। তাহলে হবে কি, নর্মালি নিয়ম হলে অনেকেই মনে করে যে চেয়ারের অনেক ক্ষমতা। ব্যুরোক্রেসিতে কিন্তু আমি বিশ্বাস করি এবং এই চর্চাটা আমি সবসময় করেছি, ব্যুরোক্রেসিতে কিন্তু চেয়ারের কোনো ক্ষমতা নেই। ব্যুরোক্রেসির সমস্ত ক্ষমতা হচ্ছে কাগজের, সমস্ত ক্ষমতা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনের। আমরা যদি সেই জায়গাটাতে নিয়ে আসতে পারি, এবং সেটা আনতে গেলে অটোমেশন করতে হবে। কারণ আপনি নিয়ম আছে, আইন আছে, কিন্তু আপনি মানছেন না। এটা ধরবে কে? যারা ধরবে তারাও দেখা গেল যে অনেকটা লিবারেলি দেখে এবং এটা ধরা হয় না। সেক্ষেত্রে আমরা যদি টোটাল প্রসেসটাকে অটোমেট করতে পারি এবং মানুষের সেটাই কি আপনাদের ওই যে মিশনের ভিতরে যে কথাটা বলছেন যে প্রযুক্তি বান্ধব হয়ে ওঠার যে জায়গাটা, জি। আপনি এই জায়গাটাতেই মানে মূলত গুরুত্বটা দিতে চান? জি জি, অটোমেশন। আমরা যেটা মনে করি যে অবিশ্বাস কমানোর জন্য একমাত্র উপায় হচ্ছে অটোমেশন। আমরা মেশিনকে বলবো এইভাবে ক্যালকুলেশন করো এবং এইভাবে ডিমান্ড রেজ করো, মেশিন সেভাবে তৈরি করে দিবে। এবং সেই যেহেতু এটা কোনো মানুষের যাদের রিপু আছে, যাদের ধরেন হিংসা আছে, রাগ আছে, বিদ্বেষ আছে, ভালোবাসা আছে, তারপরে কি বলে স্বজনপ্রীতি আছে, যন্ত্রের কিন্তু সেগুলো নেই। তাকে আপনি যা কমান্ড দিবেন সে হুবহু সেটাই ডেলিভারি দিবে। ফলে এই দুই তরফ থেকেই কিন্তু আপনার যে অবিশ্বাসটা আছে সেটা তখন কমে যাবে। এবং আমাদের আয়কর অফিসের সাথে আমাদের সম্মানিত করদাতাগণের যে সামনাসামনি হইতে হয়, আবার আমরা এটাকে যত কমাতে পারবো, এটাকে হ্যাঁ, বলে আপনারা একটা ফেসলেস করা। জি জি, আপনারা একটা স্লোগানও নিয়ে আসছেন যে এরকম, না দাঁড়িয়ে লাইনে, রিটার্ন দিন অনলাইনে। জি জি এইটা আপনাদের ওই অটোমেশনেরই অংশ। জি 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 না, এগুলো তো অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু স্যার, আমার আরেকটা প্রশ্ন যে ধরেন এই যে মানে ব্যক্তি করদাতার ক্ষেত্রে এবং প্রাতিষ্ঠানিক করদাতার ক্ষেত্রে কখনো কখনো কি মনে হয় যে আসলে ব্যক্তি করদাতার ক্ষেত্রে যেভাবে মানে মনিটরিং বা একটা অ্যাকাউন্টেবিলিটির ভিতরে নিয়ে আসা হয়, প্রাতিষ্ঠানিক জায়গাগুলোতে তুলনামূলকভাবে কম, বা ব্যক্তির ক্ষেত্রে ধরেন মানে একটা মিসইউজের জায়গা কি থেকে গেছে, বা এরকম একটা কনসেপশন কি আমাদের ভিতরে আছে যে? না না, থ্যাংক ইউ। আমি প্রথমে আপনি যেটা বললেন যে আমাদের এবারে স্লোগান জি। না দাঁড়িয়ে লাইনে, রিটার্ন দিন অনলাইনে। আমরা অনলাইন রিটার্নটা ইনফ্যাক্ট একেবারে নতুন করে করা হয়েছে ব্যাপারটা তা না, এটা 2021 সাল থেকে চালু আছে, কিন্তু এর ব্যবহারটা খুব সীমিত ছিল এবং এটা খুব ইউজার ফ্রেন্ডলি ছিল না, বেশ কিছু সমস্যা ছিল। তা আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা আসলে এর উপরে খুব বেশি গুরুত্ব দিয়েছি এবং নেক্সট ইয়ারে ইনশাল্লাহ এটা আরও অনেক বেশি ডাইনামিক হবে। এই বছরও আমরা বিভিন্ন রকম যে সমস্যাগুলো ছিল সেগুলো প্রত্যেকটা প্রবলেমই খুব কুইকলি রিজলভ করে এটাকে এখন ইউজার ফ্রেন্ডলি করেছি। আমার একটা জিনিস যেটা আমি বোঝাতে চাই সম্মানিত করদাতাগণকে, যে আপনি যে অফিসে যাবেন, একজনকে পাঠাবেন, দীর্ঘ সময় ধরে উনি অপেক্ষা করবেন, তারপরে উনি একটা সার্টিফিকেট অথবা আপনার অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট নিয়ে আসতে পারবেন, এই যে ঝক্কিটা, এর কিছুই কিন্তু লাগছে না। আপনি আপনার ঘরে বসেই অনলাইনে রিটার্নও ফিল আপ করতে পারছেন এবং এটা এত সুন্দর, আপনি ঢুকলেই যখন একটার পর একটা ডাটা, আপনি যদি সমস্ত তথ্যপত্রগুলো আপনার হাতে নিয়ে তারপরে বসেন, দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনাকে এমনভাবে নেভিগেট করা আছে, একটা পর একটা কমপ্লিট করে দেন ফাইনালি আপনি ট্যাক্স পেমেন্ট করবেন। ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রেও সম্পূর্ণ রকমের বড় আকারের ফ্লেক্সিবিলিটি আছে। আপনি চাইলে আপনার ব্যাংক থেকে সরাসরি ট্রান্সফার করতে পারেন, আপনি চাইলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে দিতে পারেন, আপনি চাইলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিতে পারেন। আর যদি এগুলো কোনোটাই না থাকে তাহলে আপনি সেখান থেকে এই চালানের মাধ্যমে ব্যাংকে গিয়েও আপনি এটা পেমেন্ট করতে পারেন। এখান থেকে চালানটা জেনারেট করে নিলেন, ব্যাংকে গিয়ে পেমেন্ট করলেন, আর রিটার্নটা আপনি সাবমিট করে দিলেন অনলাইনে। ইনস্ট্যান্টলি আপনি আপনার রসিদ পেয়ে গেলেন, আপনি আপনার সার্টিফিকেট পেয়ে গেলেন, আপনার রিটার্নটা আপনি প্রিন্ট নিতে পারলেন এবং আপনি রিটার্নের সাথে এই রিটার্নটার তথ্যপত্রগুলো পার্মানেন্টলি এখানে আর্কাইভ হয়ে গেল। নেক্সট ইয়ার আপনি আবার আপনার এটা দেখতে পারবেন, যতবার খুশি ততবার আপনি লগ ইন করে ঢুকতে পারবেন এবং আপনি এখান থেকে প্রিন্ট আউট নিতে পারবেন। এরপরে খুবই সহজ। যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে মানে কর বিভাগের সাথে দুদকের সম্পর্কটা কেমন, এই জায়গাটা আমরা জানতে চাইবো, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছে, বিরতির পরে এই প্রশ্নের উত্তর শুনবো। প্রিয় দর্শক, আমরা ফিরবো একটা বিরতির পর।
প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের সঙ্গে। আমরা যে প্রশ্নে ছিলাম যে কর বিভাগ বা জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে দুদকের সম্পর্কটা কেমন। দুদকের ক্ষেত্রে যেমন বলা হয় যে দুদকের কিছু সীমাবদ্ধতা রয়েছে, বা এমন বলা হয় যে দুদক হচ্ছে মানে নখ দন্তহীন বাঘ। মানে এনবিআরের ক্ষেত্রেও কি এরকম কোনো সীমাবদ্ধতা রয়েছে কিনা, নাকি এনবিআরের আসলে সকল ধরনের সুযোগ রয়েছে, কিন্তু এনবিআর হয়তো অদৃশ্য কোনো নির্দেশনার কারণে তাদের কাজগুলো ঠিকমতো করতে পারে না? সে বিষয়ে একটু পরিষ্কার শুনতে চাই আপনার কাছে। থ্যাংক ইউ। আসলে দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ড এই দুটো সংস্থার কাজের সাথে সম্পর্ক আছে এবং একে অপরের সাথে কন্টিনিউসলি সমন্বয় করে কাজ করা প্রয়োজন বলে আমি মনে করি। আর দুর্নীতি দমন যদি বলেন, এটা শুধুমাত্র দুদকের কাজ অথবা শুধুমাত্র জাতীয় রাজস্ব বোর্ডের কাজ, এটা বললে চলবে না। পৃথিবীর অন্যান্য দেশের দিকে যদি তাকান, দেশের প্রতিটা নাগরিক দুর্নীতি দমন কমিশনের ভূমিকা পালন করে। যেখানেই তারা কোনো অনিয়ম দেখে সাথে সাথে তারা রিপোর্ট করে এবং সাথে সাথে সেটার ইনকোয়ারি হয়। কিন্তু আমাদের দেশে আনফর্চুনেটলি নানাবিধ কারণে আমাদের সম্মানিত নাগরিকগণ সে ধরনের সাহস দেখাতে পারেন না। কারণ ওনারা হয়তো দেখেন, প্রায় সময় দেখেন, অভিযোগ করে উল্টো ওনারা নাজেহাল হইতে হয়। তো সোজা কথা হলো, আইন আছে, আমাদের বিধিবিধান আছে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে যদি পূর্ণ স্বাধীনতা, এটা আমি মনে করি আমাদের মতো দেশে টপ ডাউন হতে হবে। যে যিনি প্রধান নির্বাহী, ওনার কাছ থেকে যদি এমন নির্দেশনা আসে যে আমরা অত্যন্ত সহজ এবং সরল রাস্তায় চলব, আমরা কোনো রকমের বৈষম্য দেখব না, প্রতিটা ঘটনাকে আমরা নৈর্ভিত্তিকভাবে বিশ্লেষণ করে যে ব্যবস্থা আইনগতভাবে নেওয়া দরকার সেটা নেওয়ার স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা যদি আপনি দুদককে দেন এবং জাতীয় রাজস্ব বোর্ডকে দেন, ডেফিনেটলি আমার মনে হয় যে আমাদের দুর্নীতি দমনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা আমরা রাখতে পারবো। এবং সাথে সাথে দেশের জনগণকে সেই সাহস দিতে হবে যে জনগণ যদি হুইসেল ব্লোয়িংয়ের কাজ করে, তারা যে সকল অনিয়ম, অবিচার, জুলুম, নির্যাতন, অব্যবস্থাপনার মুখোমুখি হবেন, কারণ ওনারাই তো প্রতিনিয়ত এর মুখোমুখি হন, সেটা যদি ওনারা অটোমেটেড একটা পদ্ধতিতে, যেমন আমাদের অলরেডি একটা আছে গভর্নমেন্টের, আমরা বলি গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম, জিআরএস। তো এই সিস্টেমে ওনারা নির্ভয়ে রিপোর্ট করবেন এবং সাথে সাথে এর ভিত্তিতে যদি আমরা অ্যাকশন নিতে পারি এবং স্বাধীনভাবে নিতে পারি, কেউ যদি কোনো প্রশ্ন না তোলেন এগুলো নিয়ে, তাহলে আমার মনে হয় যে দুর্নীতি দমনের ক্ষেত্রে আমরা একটা বড় রোল প্লে করতে পারবো। স্যার, আমরা বাজেটের যে অভিজ্ঞতা এবং বাজেটের ফিগার নিয়ে আমরা যে কথা বলছিলাম, যে অনেক বড় একটা ফিগার দেখানো হয় এবং এই ফিগারের ধরেন সিংহভাগ কিন্তু বলা হয় যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে এটার সংস্থান হবে। পাশাপাশি আবার এটাও বলা হয় যে বিশেষ করে রাজনৈতিক সরকারগুলো যে বাজেটটাকে বড় করে দেখাতেই পছন্দ করেন এবং এই যে ফিগারটা ওনারা দেখান সেটা মানে সংস্থান হওয়াটা সম্ভবও না। বলা হয় যে একটা অতি কল্পনা মতো, এবং অনেক সময় কথাও বলা হয় যে এটা জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি চাপিয়ে দেওয়া হচ্ছে এবং জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে এটা আসলে যোগান দেওয়াটা সম্ভবও না। এই বাস্তবতাটা কেমন, আপনার কাছে কি মনে হয় যে এই কথার সত্যতাটা বা ভিত্তি? এটা অনেকাংশে ঠিক। সত্যিকার অর্থে আমরা ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে যেভাবে ব্যয় পরিকল্পনা করি, যে আমার আয়ের উপর ভিত্তি করে ব্যয়ের পরিকল্পনা করা, রাষ্ট্রীয় পর্যায়ে উল্টো। রাষ্ট্র কিন্তু আগে ব্যয়টা ঠিক করে যে আমি কি পরিমাণ ব্যয় করব, কারণ এরও অনেকগুলো কারণ আছে। কারণ রাষ্ট্রের কিছু মৌলিক লক্ষ্য থাকে, যেমন আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করব, আমাদের ইকোনমির এত % গ্রোথ আমরা করব। এই বিষয়গুলো যখন রাষ্ট্র আগে থেকে ঠিক করে ফেলে, তখন ওই কাজগুলো করার জন্য এবং ওই যে ম্যাক্রো ইকোনমিক গোলগুলো অর্জন করার জন্য টোটাল এক্সপেন্ডিচারের একটা ফিগার আগে থেকে ঠিক করা হয়। এবং সেটা আমাদের দেশের বাস্তবতায় আমরা যদি বলি এটা একটু বেশি, কারণ এর ফলে যেটা হয়, আমাদেরকে ঋণের আশ্রয় নিতে হয় এবং জাতীয় রাজস্ব বোর্ডকে যে টার্গেটটা দেওয়া হয় এটা তার সক্ষমতার তুলনায় অনেক বেশি। এটা আমরা যদি গত 20 বছরের টার্গেট এবং চাপিয়ে দেয় এক ধরনের, অনেকটা ওরকমই। কারণ এইটা যেহেতু আমাদের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে টোটাল বাজেটের সাইজটা ঠিক করা হয় এবং আমাদের
একটা আইন আছে যেটাকে আমরা বলি বাজেট ব্যবস্থাপনা আইন 2009, সেখানেও একটা ইন্ডিকেশন আছে আমরা কি পরিমাণ ঋণ করব, বিশেষ করে জিডিপির কত পার্সেন্ট ডেফিসিট বাজেট হবে, এটা উইদিন 5% রাখার জন্য আমাদের চেষ্টা থাকে। ফলে যেটা হয়, আপনি কত টাকার বাজেট করলেন সেটাও ঠিক হয়ে গেল, কত টাকা ডেফিসিট করবেন তাও ঠিক হয়ে গেল, তাহলে পুরো বাকি অংশটুকু পুরোটাই এনবিআরকে আদায় করতে হবে। ফলে এনবিআরের যে একটা রিয়েল ফোরকাস্টিং সারা পৃথিবীতে যেভাবে হয়, যে একটা সায়েন্টিফিক মডেল ইউজ করে আমরা কি পরিমাণ অর্থ আদায় করা যাবে সেটা নিয়ে তারপরে টার্গেট ঠিক করা, এখানে সেটা করা হয় না। যেটা আমি বললাম যে টোটাল একটা কালেকশন মানে বাজেট ফিগার ঠিক করে, ডেফিসিট ঠিক করে, বাকিটা অল্প কিছু নন ট্যাক্স রেভিনিউর জন্য রেখে বাকিটা পুরোটাই এনবিআরকে টার্গেট দেওয়া হয়, এবং এটা অনেক হাই। এবং যে কারণে হয়েছে গত 10 বছরে ধরেন অন অ্যান অ্যাভারেজ এনবিআরের গ্রোথ কিন্তু 13.5% অ্যাকচুয়াল কালেকশন। কিন্তু আপনি যদি ট্যাক্স জিডিপি রেশিওর কথা চিন্তা করেন, এটা স্ট্যাটিক, বরং মাঝে মধ্যে কমে যায়। আমাদের জিডিপির ক্যালকুলেশনে অনেকগুলো নতুন নতুন এলিমেন্ট আসছে, জিডিপির সাইজ বড় হয়েছে, কিন্তু ওই এলিমেন্টগুলো আসলে সত্যিকার অর্থে ট্যাক্স কালেকশন করা যায় না। এমন এমন জিডিপির কন্টেন্ট চলে আসছে যেগুলোতে আসলে মানে এটা ডাইরেক্টলি কোরিলেট করে না যে জিডিপিতে যোগ হয়েছে সুতরাং ট্যাক্সও বাড়বে, ব্যাপারটা তা না। সে কারণে আমাদের মনে হয় আপাতত অ্যাবসলিউট ফিগারের মধ্যে থাকতে হবে যে আমরা রেভিনিউ বাড়াবো, আমাদের গত বছর যেটা হয়েছে তার এত % বাড়াতে হবে, কিন্তু জিডিপির সাথে মিল রেখে করতে গেলে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যদি আমরা নিকট অতীতের অ্যানালাইসিস দেখি, এটাকে জিডিপির সাথে মিল রেখে জিডিপির টার্গেট ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো একটু ডিফিকাল্ট হবে। শুরুর দিকে আমার মনে হয় আমরা অ্যাবসলিউট ফিগার বাড়ানোর দিকে নজর দেই, এবং জিডিপির ক্যালকুলেশন এবং জিডিপিতে যে নতুন জিনিসগুলো আসছে সেগুলোর মধ্যে ট্যাক্স করার মতো এলিমেন্ট আছে কিনা সেগুলোকে বিবেচনা নেওয়া উচিত আমার কাছে যেটা মনে হয়। আরেকটা প্রশ্ন স্যার, যে ধরেন অর্থের যোগানটা মূলত দিচ্ছে এনবিআর, কিন্তু দেখা যাচ্ছে যে মানে সরকার ওইটাকে উন্নয়নের খাতে খরচ করছে, কিংবা উন্নয়নের নামে অনেক সময় টাকাগুলো ধরেন একটা অপখাতে খরচ হচ্ছে বা উন্নয়ন, এবং ওই উন্নয়নটা দেশের সঙ্গে কতটা মানে প্রাসঙ্গিক, বা ওই উন্নয়নটা কতটা ওই সময়ের জন্য প্রয়োজনীয়, উন্নয়নটা কতটা টেকসই, সেসব বিষয়গুলো কিন্তু বিবেচনা নেওয়া হয় না। এই সব জায়গাতে এনবিআর কি কোনো প্রশ্ন করার সুযোগ পায়, বা এনবিআরের কোনো পরামর্শ দেওয়ার অধিকার আছে? ওটা অ্যাকসেপ্ট করলো কি করলো না তা না, কিন্তু এনবিআর কি কোনো দিতে পারে যে না, এইটা আসলে সারা পৃথিবীতেই যে নাকি এনবিআর আসলে ওই যে মানে হিন্টারল্যান্ডের মতো খালি যোগানই দিয়ে না না না, এটা শুনে, এটা নিয়মিত তাই। এটা রাষ্ট্রের যে কাঠামো, শুধু বাংলাদেশের না, পৃথিবীর সব দেশেরই, আমাদের প্রতিটা দেশ যেভাবে চলে, অ্যালোকেশন অফ বিজনেসে ঠিক করা আছে যে কালেকশন করবে হচ্ছে এনবিআর, কিন্তু খরচের ব্যাপারটা এনবিআর দেখবে না। খরচের ব্যাপারটা আমাদের মিনিস্টার অফ ফাইন্যান্সের মাধ্যমেই বাজেটারি অ্যালোকেশনের মাধ্যমে হবে। এবং সেখানে আপনি যে প্রশ্নটা করলেন, এটা আমাদের নাগরিকরা প্রশ্ন করবে, কন্টিনিউয়াসলি সিভিল সোসাইটি প্রেস করবে যে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা যে কাজগুলো হাতে নিচ্ছি এগুলো আমাদের প্রায়োরিটি কিনা, যেটাকে ইকোনমিক্সের ভাষায় অ্যালোকেটিভ এফিসিয়েন্সি বলে, যে আমার যা রিসোর্স আছে সেটা আমি সবচেয়ে প্রয়োজনীয় জায়গায় খরচ করি কিনা। আপনি যদি পারিবারিক জীবনে দেখেন যে আমাদেরও অনেক ডিমান্ড থাকে, ধরুন একটা পরিবারের ডিমান্ড থাকে যে তার একটা বাসা জায়গা লাগবে, যদি নিজের একটা ফ্ল্যাট থাকে তাহলে ভাড়া দিতে হবে না, তার একটা গাড়ি যদি হয় খুব ভালো, বাচ্চারা স্কুলে যেতে পারবে, তার যদি কিছু সেভিং থাকে খুব ভালো, যদি কখনো তার বড় আকারের অসুস্থতা দাঁড়ায় সে যেন চিকিৎসার জন্য খরচ করতে পারে। তার মানে হলো আপনাকে প্রায়োরিটি ঠিক করতে হবে। তারপরে আপনার যদি ছেলে মেয়েরা লেখাপড়া করে, তারা যদি ব্রিলিয়েন্ট হয়, তাদের পড়াশোনায় আপনাকে ইনভেস্ট করতে হবে। এই যে ব্যক্তি জীবনে যেমন আমাদের ইম্পর্ট্যান্ট কি, আমি যদি টাকা পয়সাগুলো আমার বাচ্চাদের পড়াশোনায় খরচ না করি, আমি যদি আমার টাকা পয়সাগুলো দিয়ে একটা ইনভেস্টমেন্ট না করি, একটা ফ্ল্যাট না কিনি, বরং আমি যদি সব টাকা খেয়ে দিয়ে খরচ করে ফেলি এবং আলটিমেটলি কিছুই না থাকে, আমার পরিবার কিন্তু দাঁড়াবে না। আমার এডুকেশনের পিছনে আমাদের বাচ্চাদের জন্য খরচ না করে আমার নেক্সট জেনারেশনকে যত কিছু রেখে দিয়ে যায়, তারা কিন্তু ভালো একটা ডিসেন্ট লাইফ লিড করতে পারবে না। রাষ্ট্রও তাই। আমার লিমিটেড সামর্থ্যের মধ্যে যেই টাকাটা আমি অর্জন করেছি সেটাকে আমাকে সবচেয়ে প্রপার জায়গায় ইউজ করতে হবে, যেটা রাষ্ট্রের সবচেয়ে বেশি প্রয়োজন। এবং সেখানে তো একটা কমপ্লেন আছেই, আমরা প্রায় সময় অপ্রয়োজনীয় টাকা জায়গায় খরচ করি, যেটা সত্যিকার অর্থে প্রায়োরিটি না। বিশেষ করে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি, আমাদের মনে হয় করদাতাগণও জেনে খুশি হবেন, বা আমাদের রাজস্ব বোর্ডের যারা রাজস্ব যোদ্ধা আছেন, সৈনিক আছেন, যারা কষ্ট করে রাজস্ব আহরণ করেন, তারাও জেনে খুশি হবেন যে বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে বিশেষ করে প্ল্যানিং থেকে আমাদের যে সকল
প্রজেক্টেরগুলো সবগুলো আবার নতুন করে রিভিউ করা হচ্ছে যে সত্যিকার অর্থে আমরা প্রায়োরিটি প্রজেক্টগুলো নিলাম কিনা, যেগুলো এই মুহূর্তে কম গুরুত্বপূর্ণ সেগুলোকে একটু করে ডিসকার্ড করা হচ্ছে। তো এটা ডেফিনেটলি ইটস এ গুড কল, এবং এটা জনগণের এই প্রশ্ন করার অবশ্যই অধিকার আছে যে আমরা এত কষ্ট করে ট্যাক্স দিচ্ছি, আপনারা সেটা প্রপারলি ব্যবহার করছেন কিনা। কিন্তু এনবিআর এর কিন্তু সরাসরি এই প্রশ্ন করার কোনো অধিকার নাই। কিন্তু আমাদের স্যার আবার অভিজ্ঞতা বলে যে এই আপনি যেটা বললেন যে মানে এইসব ক্ষেত্রে সিভিল সোসাইটি প্রশ্ন করবে বা সিভিল সোসাইটি প্রশ্ন উত্থাপন করবে, কিন্তু আবার যখন ধরেন সিভিল সোসাইটির পক্ষ থেকে এই ধরনের প্রশ্ন উত্থাপন হয়, কখনো কখনো গভর্নমেন্ট কিন্তু আবার ওই সিভিল সোসাইটিকে এনবিআর দ্বারাই এক ধরনের হয়রানি করার চেষ্টা করে। এবং ইতিপূর্বে ধরেন আমরা বিভিন্ন সময় দেখছি যে এই ধরনের কাজগুলো হয়েছে, যে ওই সময় কিন্তু দেখা গেল যে সিভিল সোসাইটির যে মানুষটা ফ্রন্টে আছে বা যে কথা বলছে তখন তার ট্যাক্স ফাইলে নাড়াচাড়া হচ্ছে, তার আগে পরে কখনো নাড়াচাড়া হচ্ছে না। এই সব জায়গাগুলো তো একটা মানে বিব্রতকর বা অস্বস্তির জায়গা, বা আপনাদের ইমেজের জন্যও তো একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার হয়ে দাঁড়ায়। দেখেন এই জায়গাটাতে একটা কথা বলি স্যার, অনেক কাল আগে সক্রেটিস বলেছিলেন যে দেশপ্রেম কি এবং দেশপ্রেমের মানে এক্সট্রিম ডেমনস্ট্রেশনটা কি। দেশপ্রেমের এক্সট্রিম ডেমনস্ট্রেশন হচ্ছে যার যেটা কাজ সে সেটা সঠিকভাবে করবে, তার যে বিদ্যা বুদ্ধি এবং তার যে প্রশিক্ষণ এবং তার জন্য যে অপারেশনাল প্রসিডিউরটা ঠিক করা আছে সেই অনুযায়ী সে কাজ করবে। এটা যদি আমরা প্রতিটা জায়গায় করতে পারি, ছাত্র যদি ঠিকমতো পড়াশোনা করেন, শিক্ষক যদি নিয়ম নীতি মেনে যদি শিক্ষকতা করেন, আমাদের শ্রমিক মজুর, আমাদের বিভিন্ন সার্ভিস সেক্টরে যারা আছেন, সাংবাদিক, রাজনীতিবিদ, প্রত্যেকে যদি যার যার কাজটা উইদাউট এনি ডেভিয়েশন তাদের জ্ঞান গরিমা এবং তাদের ট্রেনিং অনুযায়ী করতে পারেন, তাহলে কিন্তু কোনো প্রশ্নই উত্থাপনের সুযোগ নাই। প্রত্যেকটা জায়গাতেই এই ডেভিয়েশন আছে। আমরা আমাদের পুরনো জেনারেশন আমাদের কাজগুলো করতে গিয়ে, সেটা সাংবাদিক বলেন, রাজনীতি বলেন, আমরা যারা সরকারি কর্মচারী আছি, আমরা বলি আমরা পাবলিক সার্ভেন্ট, আমরা ভুলেই গিয়েছিলাম যে আমাদের মনিব আছে। আমি যদি সার্ভেন্ট হই তাহলে আমার মনিবকে, আমার মনিব হচ্ছে জনগণ। সুতরাং আমার কাছে যে জনগণ আসবে তিনি আমার মনিব, এই মনোভাব বজায় রেখে তাকে আমি সার্ভিস দিচ্ছি কিনা, দেই নাই তো, এখনও দেই না। সুতরাং প্রত্যেকে যার যার জায়গার কাজগুলো কিন্তু আমরা ঠিকমতো করি না। যদি করি তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসবে না, মানে এই প্রশ্নগুলো ওঠার কিন্তু সুযোগ নেই। আমাদের ডেভিয়েশনটা প্রত্যেকটা জায়গাতেই আছে, এবং আমাদের বিশেষ করে জুলাই আগস্টের বিপ্লবে আমরা নতুন করে আশা সঞ্চার করি। আমাদের যে নতুন জেনারেশন, যাদেরকে আমরা ভাবতাম যে তারা দেশ নিয়ে ভাবে না, দেখলাম যে আসলে সত্যিকার অর্থে তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা অনেক বেশি ডেভিয়েশন করেছি, এখন নতুন করে আবার শুরু করার কথা। এই একটা প্রশ্ন আবার এসে যায় যে আপনি যেটা বলছিলেন স্যার, যে মানে জনগণ হচ্ছে আসলে মনিব, মানে গভর্নমেন্ট এমপ্লয়ের আসলে সার্ভেন্ট, এই কথাগুলো তো বলাই হয়। হ্যাঁ, কিন্তু সেই জায়গাটা আবার ধরেন আমরা ইতিপূর্বে যেমন দেখছি যে ধরেন মানে জনগণের সঙ্গে যারা ধরেন পদে রয়েছেন তাদের সম্বোধনের জায়গাটাই কিন্তু আমরা এখনও স্বাধীনতার 54 বছর বা 53 বছর পেরিয়ে এই জায়গাটা একটা পরিষ্কার জায়গায় কিন্তু আমরা দাঁড়াতে পারিনি। এবং আপনি খেয়াল করে দেখছেন মনে হয় যে এই গত বছরও শেষের দিকে, গত বছরের যে একজন ডিসিকে কিভাবে সম্বোধন করা হবে বা ওনাকে মানে স্যার না বলাতে, এই যে যেখানে ধরেন জনগণের সাথে মানে ব্যুরোক্রেসির একটা সম্পর্কর জায়গাতেই আমরা একটা ব্রিজিংটা দাঁড় করাতে পারলাম না, ওই জায়গায় আমাদের এই প্রত্যাশাগুলো কতটা মানে সুফল পাওয়ার মানে দাবি রাখে বা সুফল পাওয়ার। এবং সেই ক্ষেত্রে স্যার আমরা কি একটা ডিসিশনে যেতে পারি যে জনগণ আসলে সম্বোধনটা কিভাবে করবে? এবং ধরেন যেহেতু মানে ব্যুরোক্রেসি উপরের জায়গায় রয়েছে, বড়দের তো আসলে বড় ভূমিকা পালন করতে হয় এবং বড়দেরই ছোটদেরকে টেনে নিতে হয়। না, আমি এগ্রি করি, আমরা কি এই ব্যুরোক্রেসি কালচারের ভিতর এটা দেখছি কিনা? না, এটা আমি এগ্রি করি, এটা আসলে কালচারের ব্যাপার। এবং আমাদের যেহেতু আমরা কলোনিয়াল লিগেসি আমাদের রয়ে গেছে, সেখান থেকে এই মনোভাবটা চলে আসছে। এটাকে চেঞ্জ করতে ডেফিনেটলি হবে এবং বড় আকারের সংস্কার লাগবে। তবে এই ডোমেনটা আবার জাতীয় রাজস্ব বোর্ডের না, বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি যেখানে কাজ করার সুযোগ রয়েছে। এবং ইভেন প্রাইভেট সেক্টর কিন্তু এই কালচারটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আপনার এনজিওগুলোতে কিন্তু এই কালচারটা নাই, যে বসিংয়ের এই কালচারটা নাই, তারপরে আপনার প্রাইভেট সেক্টরে এটা নাই, কিন্তু গভর্নমেন্ট ব্যুরোক্রেসিতে এটা রয়ে গেছে। এটা আবার আমার জুরিডিকশন না, তবে ডেফিনেটলি এখানে কাজ করার সুযোগ আছে বলে আমি মনে করি। স্যার, আরেকটা প্রশ্ন আমরা আপনার কাছে মানে রাখতে চাই, সেটা হলো যে এরকম ধরনের একটা কথা আছে যে মানে এটা কথা এবং বাস্তবতাও, যে দেশে দীর্ঘ সময় গণতন্ত্র না থাকলে
দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বা বড় বড় প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠান হিসাবে যে ভূমিকা পালন করার কথা সেই ভূমিকাটা পালন করতে পারে না। এবং এনবিআরের ক্ষেত্রেও কি এই প্রসঙ্গটা আসে কিনা, আমরা এই প্রশ্নের উত্তর শুনবো স্যার, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক, সময় হলো আর একটা বিরতি নেওয়ার। প্রিয় দর্শক, টেবিল টক অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত। আমাদের সঙ্গে আজ অতিথি হিসাবে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মাননীয় সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান। আমরা ওনার কাছে যে প্রশ্নটা রেখেছিলাম বিরতির আগে, প্রশ্নটা হলো যে দেশে গণতান্ত্রিক কাঠামো না থাকলে বা গণতান্ত্রিক কাঠামোর অনুপস্থিতি থাকলে গণতান্ত্রিকের অনুপস্থিতির ওই সুযোগে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বা যেসব প্রতিষ্ঠানের উপরে দেশ দাঁড়িয়ে থাকে সেই সব প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে যায়, বা বলা হয় যে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। এনবিআরও তো দেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আপনার দায়িত্ব নেওয়ার পর আপনার কি মনে হচ্ছে যে আসলে এনবিআরের জায়গাতেও এরকম মানে বড় রকমের সংকট দেখছেন, বা ক্ষতিগ্রস্ততার জায়গাটা কেমন দেখছেন, সেটা যদি একটু আমাদের সাথে। থ্যাংক ইউ। আসলে আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র না, তবে একজন সচেতন নাগরিক হিসাবে বা সারা পৃথিবীর শাসন ব্যবস্থাগুলো সম্পর্কে যতটুকু জেনেছি, যতগুলো পড়েছি, এবং রাষ্ট্রবিজ্ঞানীরা এখন পর্যন্ত ইউনিভার্সিটির পাঠ্যপুস্তকে যা লিখেছেন এবং যেটা পড়ান, সেখানে গণতন্ত্রের চেয়ে কোনো ভালো ব্যবস্থা, কোনো ভালো বিকল্প নাই। গণতন্ত্রের হয়তো টুকটাক ছোটোখাটো লিমিটেশন থাকতে পারে বিভিন্ন রকমের, বিশেষ করে ইলেকশন সিস্টেমে এবং শাসন ব্যবস্থায়, কিন্তু সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থার কোনো বিকল্প এখন পর্যন্ত বের হয়নি। এবং এর সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হলো যদি গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত থাকে, তাহলে যারা দেশের মালিক, দেশের জনগণ, তাদের কাছে বারবার পলিটিশিয়ানদেরকে যেতে হয় এবং তাদেরকে ব্যাখ্যা করতে হয় যে আমরা অতীতে কী করেছি, কী শুদ্ধ করেছি, কী ভুল করেছি, ভবিষ্যতে আমরা কী করব। এবং একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়। পলিটিক্যাল যতগুলো দল থাকে প্রত্যেকেই কম্পিটিশন থাকে আরও ভালো করার, আরও ভালো কাজ করার, আরও সুশাসন নিশ্চিত করার, দেশের জন্য আরও ইনোভেটিভ কাজ করার। এবং এই যে কম্পিটিশন ছাড়া পৃথিবীর কোথাও কোনো গ্রোথ হয়নি। আপনি যদি নিশ্চিত হয়ে যান যে আমার কোনো কম্পিটিটর নাই, আমাকে কখনোই ক্ষমতা থেকে সরে যেতে হবে না, তখনই কিন্তু স্থবিরতা চলে আসে এবং এটা দেশের প্রতিটা ইনস্টিটিউট তাতে ক্ষতিগ্রস্ত হয়। সে কারণে গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখাটা অত্যন্ত জরুরি বলে আমি একজন নাগরিক হিসেবে মনে করি, যদি এটা আমার জাতীয় রাজস্ব বোর্ডের কোনো ইস্যু না। তাহলে আরেকটা জিনিস জানতে চাচ্ছি স্যার, যে আপনার দায়িত্ব নেওয়ার পর ধরেন প্রতিষ্ঠানের আগে ও পরের একটা ব্যাপার থাকে, আপনি তো একটা মানে যুগন্ধর সময়ে দায়িত্ব নিলেন, আমরা কি আসলে আপনাকে আগে ও পরের মাঝখানে একটা বিশেষভাবে দেখতে পাবো কিনা, এবং দেখতে পাওয়ার ক্ষেত্রে আপনি আসলে কি স্টেপগুলো নিচ্ছেন? এটা আসলে সময় বলে দিবে। আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। যে কথাটা আমি আগেও বলেছি যে আমরা এখন যেটা চিন্তা করছি এনবিআরে, আমরা মানে একটা সংস্কার মোডে আমরা আছি, এবং এই সংস্কারটা হবে নানামুখী সংস্কার। প্রথম একটা সংস্কার হলো আমাদের আইনগুলোতে, যেমন আমরা ফান্ডামেন্টাল 3টা আইন আমরা রেগুলেট করি। একটা হচ্ছে আয়কর আইন 2023, এটা নতুন হয়েছে যদিও, তবে এটাকে খুব যুগোপযোগী আইন বলা যাবে না। একইভাবে কাস্টমস আইন করেছি আমরা 2023-এ, এটাও নতুন আইন হয়েছে, বাট এর মধ্যে অনেকগুলো বিষয় আছে। ভিএটি আইন আমরা 91-তে করেছিলাম, 2012-তে আবার পরিবর্তন করেছি, এবং সেখানেও ব্যাপক পরিবর্তন প্রয়োজন। এই জায়গাতে আমরা সংস্কার আনার জন্য আমরা ভিতরে বাইরে সব দিকে কাজ করছি। আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় দায়িত্ব নেওয়ার পরই আমাকে নির্দেশনা দিলেন, এবং স্যারের নির্দেশনা যে আমরা একটা পরামর্শক কমিটি গঠন করেছি, সেখানে আমাদের 2জন এনবিআর চেয়ারম্যান এবং 3জন প্রাক্তন মেম্বার আছেন, অত্যন্ত অভিজ্ঞ। ওনারাও প্রতিনিয়ত কাজ করছেন বিভিন্ন ইস্যুতে। আর আমরা 3টা আইন সংশোধনের বিষয়ে আমরা ইন্টারনাল 3টা আলাদা করে কমিটি গঠন করেছি। তারাও কোথায় কোথায় আমাদের বিষয় সিনার্জি আনা, এবং আমি একটা নির্দেশনা আমাদের অফিসারদেরকে দিয়েছি যে আমরা পরিবর্তনগুলো আনবো রাষ্ট্রকে চিন্তা করে, যে কোন জিনিসে আমরা করলে আমাদের রাষ্ট্র উপকৃত হবে। এবং যদি এনবিআরের সাথে রাষ্ট্রের কোনো ইস্যুতে কনফ্লিক্ট হয়, আমরা বলেছি আমরা এমন পলিসি নেব যেখানে রাষ্ট্র প্রিভেইল করবে। এনবিআরের বেনিফিট আমরা দেখব না, আমরা দেখব রাষ্ট্রের বেনিফিট, এবং সেটাই আমাদের আলটিমেট অবজেক্টিভ। তারাও কাজ করছে ওইভাবে।
একইভাবে আমাদের যারা সম্মানিত করদাতাগণ এবং ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন, ওনাদেরকেও আমরা বলেছি, ওনারাও কাজ করছেন। পরবর্তীতে আমরা এগুলো সমন্বয় করে, এগুলো আসলে একটু বড় ধরনের কাজ, একটু সময় সাপেক্ষ কাজ। এটা হচ্ছে আইনগুলো সংশোধন করার বিষয়ে। এরপরে আমরা যেটা উদ্যোগ নিয়েছি, যেটা আমি বলেছি যে আমাদের এই করদাতাগণ কাজগুলো কি আপনাদের সংস্কারের অংশ? মানে অবশ্যই। ধরেন এখন যে সংস্কার নিয়ে কথা হচ্ছে অবশ্যই সংস্কারের অংশ। এখানে আমাদের মূল উদ্দেশ্য থাকবে আমাদের বিজনেসকে আরো ফ্রেন্ডলি করা, আমাদের যে বিদেশি বিনিয়োগ প্রয়োজন সেই বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করা, এবং আমাদের ট্যাক্স রিজিম যে নৈর্ব্যক্তিক এবং তারা যে কম্পিটিটিভ, আমাদের যে অন্যান্য দেশ যারা আমাদের সাথে বৈদেশিক বিনিয়োগ নিয়ে কম্পিটিশন করে, তাদের সাথে কম্পিট করে একটা সুন্দর ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, ট্যাক্স রিজিম যাতে আমরা উপহার দিতে পারি, সেটা হচ্ছে এটার মূল উদ্দেশ্য। এটা গেল আমাদের আইন সংস্কার। এরপরে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের ট্যাক্স পেয়ার এবং আমাদের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে বিভিন্ন রকমের তাদের মধ্যে অনাস্থার সম্পর্ক তৈরি হয়ে আছে, বিশেষ করে তাদের ফিজিক্যাল ইন্টারাকশনের কারণে। অডিট কার্যক্রমটাকে এখন যেভাবে চিহ্নিত করা হয়, অনেক করদাতাগণ মনে করেন যে এখানে অবজেক্টিভলি করা হয় না। যাকে অডিট করার কথা তাকে অডিট করা হচ্ছে না, যাকে অডিট করার কথা না বারবার তাকে অডিট করা হচ্ছে। এই কারণে কিন্তু আমরা খেয়াল করবেন, আমি সেই ফিজিক্যাল সিলেকশন, যে আমাদের অফিসাররা অডিট সিলেকশন করবেন, এটা আমরা বন্ধ করে দিয়েছি। যেমন আমাদের অনলাইনে ভ্যাট রিটার্ন দিতে হয়, আবার ফিজিক্যালি কাগজ জমা দিতে হয় সার্কেলে গিয়ে, আমরা সেটাও বন্ধ করে দিয়েছি যে অনলাইনে ভ্যাট রিটার্ন দিলেই হবে। যতটা পারা যায় ফ্রেন্ডলি করার চেষ্টা করছি, ফেসলেস এবং ফ্রেন্ডলি করা, এটা আমরা করার চেষ্টা করছি। এরপরে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা জাতীয় রাজস্ব বোর্ডে যতগুলো কাজ করি প্রত্যেকটা কাজকে আমরা অটোমেট করব। এটা একটা বড় উদ্যোগ এবং আমরা একটা মাস্টার প্ল্যান করতে চাচ্ছি এখন, অটোমেশন মাস্টার প্ল্যান। এবং এই অটোমেশন মাস্টার প্ল্যানের তৈরির যে উদ্যোগটা, এটা আমরা নিজেদের থেকে নিয়েছি। আমাদের 3টা উইংয়ের 3টা বিভাগের, মানে আমাদের ভ্যাট, কাস্টমস এবং ইনকাম ট্যাক্সের আরেকটা সেপারেট গ্রুপ কাজ করছে কি অটোমেশন তাদের প্রয়োজন এটা ঠিক করার জন্য। একইভাবে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন, আমাদের ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এডিবি বলেন, IMF বলেন, জাইকা বলেন, আমাদের ব্রিটিশ গভর্নমেন্টের যেটা আছে FCDO, তাদের কথা বলেন, প্রত্যেকেই এগিয়ে আসছে। আমাদের USAID আছে, এগিয়ে আসছে। তারাও আমাদেরকে টেকনিক্যাল সহায়তা করতে চান, আর্থিক সহায়তা করতে চান। তাদের সহায়তা আমরা নিব। আমরা একটা মাস্টার প্ল্যান করে যেগুলো আমরা একসাথে চালু করতে পারি, সেগুলো আমরা অনেকগুলো ছোট ছোট প্রজেক্ট নিয়ে একসাথে চালু করব। যেগুলো ফেজ ওয়াইজ করার দরকার সেগুলো আমরা ফেজ ওয়াইজ করব। আমাদের টার্গেট হচ্ছে আলটিমেটলি আমাদের সম্মানিত করদাতাগণ তারা যাতে করে অনায়াসে, নির্ভেজাল এবং সম্পূর্ণ ঝামেলামুক্তভাবে তাদের যে রেসপন্সিবিলিটি এটা যেন পালন করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের করদাতাগণ অত্যন্ত দেশপ্রেমিক, এবং এটা পৃথিবীতে বিরল যে আমরা 2বার রক্ত দিয়েছি। 1971 সালে লক্ষ লক্ষ শহীদ আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ এই দেশের জন্য রক্ত দিয়েছেন। আমাদের আবার সেই 2024 জুলাই আগস্টের বিপ্লবে অসংখ্য হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন এবং অসংখ্য ছাত্র জনতা পঙ্গু হয়েছেন। যারা এত বড় স্যাক্রিফাইস করতে পারে, তারা দেশ পরিচালনার জন্য, অর্থের সংস্থান করার জন্য তাদের আয়ের একটা ছোট্ট অংশ কর দিবে না, এটা আমি বিশ্বাস করি না, যদি আমরা প্রপার সিস্টেম অ্যান্ড প্রসেস তাদেরকে দিতে পারি। আর আমরা একটা উদ্যোগ নিয়েছি, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বলে একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, এবং এই প্রজেক্টের কাজ দ্রুত শেষ করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এখন আমাদের বিভিন্ন ব্যবসায়ীদেরকে অনেকগুলো রেগুলেটরি অথরিটির কাছে, 19টা রেগুলেটরি অথরিটির কাছে প্রায় 110 ধরনের সার্টিফিকেট নিতে হয় ফিজিক্যালি গিয়ে। এই ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো যখন পুরোপুরি আমরা কার্যক্রম চালু করব, তখন সিঙ্গেল পয়েন্ট থেকেই ওনারা এই সবগুলো সার্টিফিকেট পেয়ে যাবেন, ওনাকে কোথাও আর যাওয়া লাগবে না। তো এটা আমরা হয়তো আরেকটু সময় লাগবে, ধরেন আমাদের সফটওয়্যারের কাজটা প্রায় কাছাকাছি হয়ে গেছে, হার্ডওয়্যার প্রকিউরমেন্টের কাজটা আমরা শুরু করব, এবং এটা হয়তো ম্যাক্সিমাম বছরখানেক সময় লাগবে। তার আগেই আমরা ইনশাল্লাহ এটা শেষ করে ফেলতে পারবো। একইভাবে আমরা বন্ড অটোমেশন চালু করেছি। একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যেরকম স্যার কর দেওয়ার ক্ষেত্রে দেখি যে ধরেন সাংবাদিকদের ভিতরে বা সম্পাদকদের ভিতরে মানে শ্রেষ্ঠ করদাতা বা সর্বোচ্চ করদাতাদের আমরা পত্রপত্রিকায় নিউজ দেখি বা ব্যবসায়ী গ্রুপের দেখি, সেরকম অন্যান্য সেক্টরগুলোর আসে না। আবার ধরেন বাস্তবতা হলো যে আমাদের এই সময়ে আমাদের রাজনীতিবিদরাও বেশ অর্থকড়ির মানে অধিকারী হয়েছেন বা তারা অর্থকড়ির সঙ্গে যুক্ত, কিন্তু তারা ব্যবসায়ী হিসাবে আসে, কিন্তু সরাসরি রাজনীতি যারা, তাদের করের বিষয়টা আমাদের কাছে ওইভাবে আসে না। অথচ ওনাদের বিষয়টা যদি সামনে আসতো, তাহলে অন্যরা কি আরও বেশি উদ্বুদ্ধ হতো না কর দেওয়ার ক্ষেত্রে?
বা এরকম? না, আপনি যেটা বললেন এটা হচ্ছে পুরস্কার দেওয়ার একটা নীতিমালা। জি। এটা আমি এটা দায়িত্ব নেওয়ার পরে আমরা বসছিলাম, এই নীতিমালাটা আমরা সংশোধনের উদ্যোগ নিয়েছি। এটাকে আরো কিভাবে আপনি যেটা বলেন রিপ্রেজেন্টেটিভ জি, করা, জি, যে জি। সবার মধ্য থেকে কিভাবে এটা আসবে। আসলে আমি জানি না, এটা আমার হয়তো আমরা যেটা বলতে চাচ্ছি, প্রত্যেকটা জায়গাতে যদি আমরা ডিসিপ্লিনটা এস্টাবলিশ করতে পারি, অটোমেটিক্যালি এর সুফল কিন্তু আসবে। এবং এই পুরস্কারটা দেওয়া হয় কিন্তু কম্পিটিশন এনশিওর জি, করার জন্য, জি। যে বিভিন্ন গ্রুপের করদাতাগণ যদি ওনারা যদি সম্মানিত হন যে উনি শ্রেষ্ঠ করদাতা হয়েছেন, প্রথম 10 জনের মধ্যে একজন হয়েছেন, তাহলে ওনার যে একটা সামাজিক মর্যাদা বা দেশের প্রতি যে ওনার ফলোয়ার আছে, ফলোয়ার আছে, জি। তাদের জন্য এটা ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ, এবং এটা আমরা কন্টিনিউ করব। কিন্তু যেই প্রসেস এটা হচ্ছিল, আমরা এটাকে একটু সংস্কার করছি, এই কারণে একটু সময় নিব। এই বছর হয়তো আমরা এই পুরস্কারগুলোতে যাব না, আমরা আরেকটুখানি পরিশুদ্ধ করে, যেটা আপনি বললেন, মোর রিপ্রেজেন্টেটিভ করা, আরও বেশি কম্পিটিটিভ করা, প্রশ্ন যাতে উত্থাপিত না হয় সেভাবে জি, করা, জি। সেই উদ্যোগে যাচ্ছে। এবং এটার জন্য অটোমেশনটা আগে আসলে করা দরকার। আপনি যখন অটোমেশনটা শেষ করতে পারবেন, তখন আপনি এটাকে নানাভাবে এই সিস্টেমগুলোকে কাজে লাগিয়ে অবজেক্টিভলি কাজ করতে পারবেন। যখনই আপনি কোনো মানুষকে বলবেন যে তার সাবজেক্টিভ জাজমেন্ট অ্যানালাইসিস করে কোনো সিদ্ধান্ত নিতে, ততক্ষণই নানাজন প্রশ্ন করার সুযোগ পাবে। কিন্তু যখনই আমি অটোমেটেড এনভায়রনমেন্টে যাব, কেউ কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না। স্যার, আমরা আলোচনার একেবারে শেষের দিকে চলে আসছি। আমি আর একটা বিষয় জানতে চাচ্ছি যে স্যার, আমাদের এখানে কর নেয়ার ক্ষেত্রে যেভাবে উৎসাহিত করা হয় বা কর নেয়ার ক্ষেত্রে যেরকম এক ধরনের বাধ্যবাধকতার প্র্যাকটিস তৈরি হয়েছে, পাশাপাশি ধরেন একজন কর দিচ্ছিলেন কিন্তু কোনো কারণে তার কর দেওয়ার সামর্থ্য থাকলো না, বা তার মানে আর্থিক সঙ্গতি এমন জায়গায় দাঁড়ালো যে তার নিজের জীবনযাপনই মানে ব্যবহার করা মুশকিল। সেইখানে কিন্তু রাষ্ট্রের কোনো দায় নাই, বা রাষ্ট্র কিন্তু তার জায়গায় নিচ্ছে না। তাহলে এইখানে কি মানে মানে কনফ্লিক্টের একটা জায়গাও হয়ে গেল কিনা? ধরেন মানে উন্নত দেশগুলোতে কিন্তু তখন রাষ্ট্র কিন্তু তাকে সাপোর্ট দেয়, যে হয় তুমি কর দাও, নাহলে তুমি এক ধরনের অর্থ সহযোগিতা নাও, বা তোমাকে অন্যভাবে বাতলে দেওয়া হয় যে তুমি এটা করো ওইটা করো, বা কানাডা বলেন, আমেরিকা বলেন, এইসব দেশগুলোতে আছে। কিন্তু আমাদের এখানে শুধু নেয়ার সংস্কৃতি। ধরেন একটা লোক খুব ভালো চাকরি করছে, কোনো কারণে তার চাকরিটা চলে গেল, এবং দেখা গেল যে বাস্তবতায় হচ্ছে যে সে একেবারে দিনহীন মতো জীবনযাপন করছে, অথচ তার আগে সে কন্টিনিউ কর দিয়ে আসছে। তখন কি রাষ্ট্রের তরফে এরকম কোনো উদ্যোগ থাকলে তার ভেতরেও বা তার উত্তরাধিকারীদের ক্ষেত্রেও কর দেওয়ার ক্ষেত্রে আরও বেশি আগ্রহ তৈরি হতো কিনা? না, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। দেখেন, ডেভেলপ কান্ট্রিগুলোতে স্যার, তারা তাদের আয়ের সিংহভাগ কর দিয়ে দেয়, এবং তারা এটা নিয়ে কোনো রকমের কোনো পরিতাপ তাদের নাই। এই জন্যেই যে তারা জানে তার বাচ্চাদের শিক্ষার পুরো দায়িত্ব রাষ্ট্র নিয়েছে, সমস্ত কিছু। তার পুরো ফ্যামিলির যে চিকিৎসার দায়িত্ব পুরোটাই জি, রাষ্ট্র জি। নিয়েছে। ফলে যেটা আমাদের দেশে মানুষ এত বেশি টাকা সঞ্চয় করতে চায়, এই জন্যেই যে বিশেষ করে চিকিৎসা ব্যবস্থাটা অনেক দুর্বলতা আছে, এবং ওটা অনেক ব্যয়বহুল, প্রায় ক্ষেত্রে তাদেরকে বাইরে গিয়ে চিকিৎসা করতে হয়। এটা একটা বড় কারণ হয়তোবা, যে জি। বেশি বেশি টাকা তার হাতে লাগবে। যে ডেভেলপ কান্ট্রিগুলোতে কিন্তু তারা পুরো টাকাই খরচ করে ফেলে এবং কর দিয়ে ফেলে, এবং তারা মনেই করে না যে তার অনেক টাকা সঞ্চয় করতে হবে, বিকজ রাষ্ট্র এর দায়িত্ব নেয়। আমরা সেই পর্যায়ে যেতে না পারলেও, যেমন আমাদের বিগত কয়েক দশকে এটা অনেক আগ থেকেই চালু হয়েছে, যেগুলো একসময় ছিলই না, যে রাষ্ট্র সরাসরি নাগরিকদেরকে হেল্প করবে। আমাদের বিভিন্ন রকমের আমরা যেটাকে বলি সোশ্যাল সেফটি নেট, এটাতে কিন্তু বেশ কিছু চালু হয়েছে। আমরা অনেকগুলো ভাতা কিন্তু এখন জনগণের হাতে যাচ্ছে, জি। এবং এটাই কিন্তু আপনার রাষ্ট্রের মূল ফিলোসফি, যে যারা সবচেয়ে বেশি আর্ন করবে তাদের দায়িত্ব বেশি। পরিবারেও তাই, পরিবারে যিনি রোজগারের সদস্য তিনি কিন্তু সংসারের খরচ বহন করেন। যারা কোনো রোজগার করেন না, যিনি গৃহিণী অথবা যারা ছাত্রছাত্রী, তারা উল্টো বরং বাবা মার থেকে পকেট খরচ নেয়। রাষ্ট্রের ক্ষেত্রেও তাই, যারা আর্ন করবে বেশি তারা বেশি করে কর দিবেন, যারা মোটেও আর্ন করবেন না তারা কোনো করই দিবেন না, বরং রাষ্ট্র তাদের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো এনশিওর করার জন্য, এই আমাদের যাদের সামর্থ্যবান যারা কর দেয় তাদের টাকা থেকে তারা ওই যে যাদের আমাদের নিরীহ এবং যাদের ডেস্টিটিউট, বিভিন্ন কারণে তারা সামাজিকভাবে আর্থিকভাবে অসচ্ছল, তাদেরকে কিন্তু ফেলে দেওয়া যাবে না। তাদেরকে আমরা যেটাকে বলি অল ইনক্লুসিভ, লিভ নো ওয়ান বিহাইন্ড, যেটা এসডিজির প্রধানমন্ত্রীর গোল। তা আমরা এটা করতে পারবো তখনই যখন আমরা আমাদের সঠিক পরিমাণ কর আমরা আমাদের সম্মানিত করদাতা থেকে আদায় করতে পারবো। একজন করদাতার কথা হচ্ছিল যে
আমাদের আগে আমি ভিইটি দিতাম, আমাকে কিছু এক্সট্রা টাকা খরচ করতে হতো। এখন আমার আর এক্সট্রা টাকা খরচ করতে হবে না, বিকজ আমাকে আর এখন ভ্যাট অফিসে যেতে হচ্ছে না, আমি ভিইটি বাড়িয়ে দিব। আমাকে নিজে, আমি মসজিদ থেকে বের হওয়ার পরে আমাকে একজন ব্যবসায়ী কমেন্টটা করলেন। তো সত্যিকার অর্থে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে যে ঝামেলাগুলো আমাদের সম্মানিত করদাতাদের পোহাতে হন এবং ট্যাক্স দেওয়ার জন্য যে খরচ তাদের করতে হন, সেটা যদি আমরা মিনিমাম পর্যায়ে নিয়ে আসতে পারি, সেই টাকাগুলো যদি আমার গভর্নমেন্ট এক্সচেকারে আমরা নিয়ে আসতে পারি, আমার ধারণা যে ইনশাআল্লাহ আপনি যেটা বললেন যে আমাদের জনগণ যখন এককালে ট্যাক্স দিয়েছে, পরবর্তীতে তিনি ব্যাঘাতে পড়েছেন, রাষ্ট্র ওনার অবশ্যই দায়িত্ব নেবে। আমরা যে ধীরে ধীরে অগ্রগতির দিকে যাচ্ছি, আমরা যে ডেভেলপ কান্ট্রিগুলোকে ফলো করছি, সমস্ত ডেভেলপ কান্ট্রি কিন্তু এই কাজটাই করে। নিশ্চয়ই একদিন আমরাও সেই কাজ করতে পারবো, আমি আশা করি এবং আহ্বান জানাবো আমাদের সম্মানিত করদাতাদের, আপনারা এই রাষ্ট্রের মালিক, আপনারা এই রাষ্ট্রকে পরিচালনা করবেন এবং আপনাদের আয়ের একটা অংশ আপনারা যথাযথভাবে কর দিয়ে এই রাষ্ট্র বিনির্মাণে অংশ নেবেন বলে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আমি আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। আপনারা ওনার সঙ্গে এতক্ষণ থাকলেন এবং ওনার কথা শুনলেন, এবং আমরা মনে করি যে এই শোনার ভিতর দিয়ে আপনাদের জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে, আমাদের কর সংস্কৃতি সম্পর্কে যে প্রশ্ন ছিল বা যে আগ্রহের জায়গা ছিল, সেই জায়গাটায় অনেক কিছুর উত্তর আপনারা পেয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো আয়োজনে। সেই পর্যন্ত আপনাদের অশেষ ধন্যবাদ। এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।